খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজন হলেও দেশের ফুটবলে তেমন পরিবর্তন আসবে না বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবকিছু চূড়ান্ত হলে সরকার সহযোগিতা করবে, তবে আর্থিক সহযোগিতার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। এশিয়ান কাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ থমাস জুলি। হামজা, সমিত, ফাহমিদুররা যোগ দেবেন ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে। এবং কোচ জেরার্ড জোন্সকে নিয়ে জটিলতার মধ্যে এশিয়ান কাপে যাত্রা পেছাচ্ছে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের। আজ উজবেকিস্তানে যাওয়ার কথা থাকলেও একদিন পেছাতে পারে সেটি। দিনভর জোন্সের বরখাস্তের গুঞ্জনের মধ্যে গতকাল সংবাদ সম্মেলন বাতিল করে বাফুফে। দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। দেশের ফুটবল এখন টক অব দ্য টাউন। একদিকে ব্রাজিলের বাংলাদেশে এসে খেলার খবর, অন্যদিকে এশিয়ান কাপে বাংলাদেশের খেলার খবর। বাংলাদেশের সেখানে খেলার প্রস্তুতি নিচ্ছে। এসবের মধ্যে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের খেলতে যাওয়ার আগে কোচ নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের জটিলতা। সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে আছেন বাফের নির্বাহী সদস্য, একই সঙ্গে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। ইকবাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম আপনাদেরকে। ইকবাল ভাই, অনেকগুলো খবর, দেশের ফুটবলের অনেকগুলো খবর একই সঙ্গে। সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বা সবচেয়ে বেশি আলোচিত খবর হচ্ছে ব্রাজিলের বাংলাদেশে আসা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশে এসে খেলতে চায়, অথবা তাদের একটা নিরপেক্ষ ম্যাচ, মানে একটা ম্যাচে নিরপেক্ষ ভেন্যু হতে পারে বাংলাদেশ। এই ধরনের একটা খবর বেশ কয়েকদিন ধরেই চলছে। তাদের একটা প্রতিনিধি দল এসে পরিদর্শন করে গিয়েছে, আপনি সেখানে তাদের সঙ্গে ছিলেন। সবশেষ আপডেটটা কি? তারা মানে এইটার ডেভেলপমেন্টটা আসলে কতটুকু? দেখেন, এটা সত্যি একটা গর্বের বিষয় যে ব্রাজিল টিম বাংলাদেশে খেলবে। আমার জানা মতে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদেরকে মেইল দিয়েছে, আমরাও যোগাযোগ করেছি। তো ওনারা একটা প্রতিনিধি দল এসে আমাদের মাঠ দেখে গেছে, বসুন্ধরার মাঠ দেখেছে, আদার্স হোটেলগুলো দেখেছে। দেখে যাওয়ার পর ওই দিনই যাওয়ার সময় আমরা রাত্রে একটা মিটিং করেছি। ওইখানে ব্রাজিলের অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, আমি ছিলাম, আমাদের একটা নির্বাহী সদস্য শাহিন সাহেব ছিলেন, সেক্রেটারি ছিলেন। তো ওনাদের সাথে আমাদের কথা যেটা হয়েছে যে আসলে তারা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা এবং মাঠটাটের যে অবস্থা তা দেখে মোটামুটি তারা মুগ্ধ, তারা সন্তুষ্ট। এটা বলতে পারেন যে তারা সন্তুষ্ট। তবে সিকিউরিটির ব্যাপারটা তারা খুব ভালো করে বলছে যে সিকিউরিটির ব্যাপারটা একদম খুব ভালোভাবে তাদেরকে অ্যাসিওর করতে হবে। আর যেহেতু ঢাকা স্টেডিয়ামের কাজ চলমান ছিল, আমরা বলেছি যে ওনারা যেদিন এসেছে ওই দিনে কিন্তু সকালবেলা আমরা ঘাস কেটেছি। এর জন্য ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের এই মাঠটা আরও 2 উইক্সের একটা কাজ বাকি রয়ে গেছে। ওনারা বলছে হ্যাঁ, এটা আমরা জানি, অসুবিধা নেই, 2 উইক্স পরে দরকার হলে এসে আবার আমরা দেখব, মানে আবার এসে আমরা দেখবো যদি খেলা হয়। তো এই কারণে আমরা আসলে তাদেরকে বলার ইচ্ছা হলো যে ওনারা ইন্ডিয়াতে ম্যাচটা খেলার আগে এমনও কথা আছে যে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড দেখার উদ্দেশ্য এবং আমাদের আদার্স কিছু দেখার উদ্দেশ্য হলো ওনারা 1-2 প্র্যাকটিস সেশনও আমাদের এখানে করতে পারে। ওর পরিপ্রেক্ষিতে কিন্তু আসা। এর পাশাপাশি তারা বলছে যে আমরা যদি নিরপেক্ষ ভেন্যু হিসাবে এই মাঠকে ব্যবহার করতে চাই, এটাও আমরা করতে পারি। বাট সব কিছু ডিপেন্ডেবল। ওনারা গত পরশুদিন রাত্রে চলে গেছে। জানেন, ব্রাজিল যাইতে প্রায় 1 দিন লাগে। ওনারা ওনাদের ফেডারেশনের সাথে কথা বলে আমাদেরকে সময় মতো জানাবে যে ওনাদের প্ল্যানিংটা কি এবং পরিকল্পনাটা কি। তো আমরা আমাদেরকেও খেলার জন্য বলেছি যদি আমরা বাংলাদেশি ইন্টারেস্টেড থাকি। দেখেন, এখানে একটা অনেক বড় বিষয় আছে। এখানে বাংলাদেশের সাথে ব্রাজিল খেলবে, একটা সিকিউরিটির ম্যাটার আছে, সমস্ত কিছুর ম্যাটার আছে। এরপরে সবচেয়ে বড় দিক হলো ফিনান্সিয়াল ম্যাটার আছে। জানেন, এত বড় টিম বাংলাদেশে খেলে একটা ফিনান্সিয়াল বড় ম্যাটার আছে। হয়তো এই সব জিনিসই নিয়ে চিন্তা ভাবনা করে ওনারা আমাদেরকে একটা পরিকল্পনা মাফিক জানাবে। এরপরে আমরা ফেডারেশন বসে, আমাদের প্রেসিডেন্ট বসে, আমাদের ইসি কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিব আমরা কীভাবে এগোতে পারি। জি ইকবাল ভাই, একটু পেছন থেকে জানতে চাই, মানে
ব্রাজিলিয়ানরা ভারতে এসে খেলবে এটুকু আমরা জানতাম, এটা মোটামুটি আরও মাসখানেক আগে বা মাস দুয়েক আগে কনফার্ম হয়েছিল। এরপর কি বাফের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছিল নাকি তারা নিজেরাই এসে মানে স্বেচ্ছায় তারা পরিদর্শন করে গেছে? তারাও এসে আমাদেরকে, তারা যেহেতু আমাদেরকে মেইল দিয়েছে, আমরা তো তাদের ডাকে সাড়া দিবই। জি, তারা আমাদেরকে জানাইছে যে তোমাদের মাঠ আমরা দেখতে চাই বা এরকম তোমাদের আনুষঙ্গিক দেখতে চাই, তখন আমাদেরকে তো সাড়া দিতেই হয়। অবশ্যই অবশ্যই। এই জন্য এটা ওনারা দেওয়ার পর আমরা সাড়া দিয়েছি এবং আমরাও পরে যোগাযোগ করেছি, ঠিক আছে আসেন দেখে যান। রাইট, আমরা জেনেছি যে তারা একদম ঘাসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, প্রেস বক্স, গ্যালারি চেয়ারগুলো, তারপর হচ্ছে স্টাফদের বসার জায়গা বা ডাগ আউট সবকিছুই তারা সব তারা দেখেছেন। সেগুলো নিয়ে আলাদা করে কোনো কথা বলেছেন কিনা? ঘাসের ব্যাপারটা আমরা যতটুকু জেনেছি, সল্টলেকে তাদের ঘাস পছন্দ হয়নি, সেখানে ঘাসে খেললে প্লেয়ারদের ইনজুরির সম্ভাবনা আছে, শঙ্কা আছে, এই ধরনের একটা কথা তারা বলেছেন। জাতীয় স্টেডিয়ামে যে ঘাস নতুন করেই ঘাস লাগানো হয়েছে, আপনি বলছেন সেদিন কাটাও হয়েছে, আবার বারমুডা ঘাস লাগিয়েছেন আপনারা, ঘাস পছন্দ হয়েছে কিনা তাদের, সেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কিনা তাদের মনে হয়েছে? ওনারা আমাদেরকে একটা জিনিস আশ্বস্ত করেছে, দেখেন যখন কথা বলে আমি কিন্তু সামনে ছিলাম, মাঠেই ছিলাম তখন, কিন্তু আমাকে বাদ দিয়েও কিন্তু যারা গ্রাউন্ড আমাদের মাঠটার কাজ করতেছে তাদেরকে কিন্তু ডেকে নিয়ে কথা বলেছে, এবং ওইখানে যে আমাদের যারা স্টাফ কাজ করতেছে মাঠে তাদেরকে কিন্তু ডেকে নিয়ে কথা বলছে। আলটিমেটলি তারা তাদের মতো দেখার পর তারা নিজ হাতে দেখছে, ড্রেনেজ সিস্টেম দেখছে, পানির সিস্টেম কি, তারা পাড়া ঘাসটা টুইস্টিং করে কিনা এটাও দেখছে তারা দেখা। কিন্তু তারা একটা জিনিস বলছে যে হ্যাঁ, এই মাঠকে একটু সময় দিতে পারলে এই ঘাস হয়ে যাবে। আর আমরা যেহেতু তারপর এই বালু ফেলে ফার্টিলাইজার দিব বলেছি তাদেরকে, এরপর আমরা রুলার করব, রুলার করে মাঠ দিয়ে দিব। তো সুতরাং ওনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছে যে না, মাঠ ওনারা আশ্বস্ত হয়েছে যে না, মাঠ দিতে পারবে, এবং এটাও বলছে যে যদি ভবিষ্যতে লাগে তা আরেকবার এসে তারা দেখে যাবে। আচ্ছা, আমরা স্টেডিয়াম প্রসঙ্গে একটু পরে যেতে চাই। আমরা এই ব্রাজিল ম্যাচের যদি থাকি, সেখানে হচ্ছে আপনার ব্রাজিলের ম্যাচ আয়োজন, আপনি বলছেন ফাইন্যান্সিয়াল অনেক ইস্যুজ আছে, সেখানে সিকিউরিটির ব্যাপার আছে। ফাইন্যান্সিয়াল ইস্যুটার কথা যদি জানতে চাই, যে সেখানে বাংলাদেশ যদি নিরপেক্ষ ভেন্যু হয়, ব্রাজিল ভারত ম্যাচের ভেন্যু হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভবত সেই ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। ওই ক্ষেত্রে আমাদের টিকিট পারিপার্শ্বিক অবস্থায় আমরা লাভবান হব। জি, আর যদি বাংলাদেশ ম্যাচ খেলতে চায় সেক্ষেত্রে মনে হয় আপনাদের খরচের বিষয়টা আসে। সেই ক্ষেত্রে দেখেন, ইন্টারন্যাশনাল টিম একটা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম, আপনারা জানেন যে 2011 সালেও কিন্তু আর্জেন্টিনা এবং নাইজেরিয়া একটা ম্যাচ খেলে গেছে জাতীয় স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামে ছিল ম্যাচ। ওই ম্যাচটা কিন্তু অনেক খরচ হয়েছিল, হয়তো ওই সময় টাকার মান, ডলারের মানটা একটু কম ছিল, ওই অনুযায়ী হয়েছে। আর এখন যেটা হবে যে ব্রাজিল আর্জেন্টিনা এই লেভেলের টিম আনতে গেলে তো আপনাকে একটা বিশাল অঙ্ক দিতেই হবে। জি অবশ্যই। বড় হয়তো আপনি টিকিট সেল করতে পারলেন, এর বাইরে স্পন্সর নিতে পারলেন, এরপরেও কিন্তু আপনাকে আরও আর্থিক দিক বিষয়গুলো কিন্তু অ্যাসিওর করতে হবে। তো সেটি আপনারা কিভাবে আসলে ম্যানেজ করার কথা ভাবছেন যদি ম্যাচটা আয়োজন করেন? এটা আমরা হয়তো সরকারের কাছে সাহায্য চাবো, সরকারের কাছে, আমাদের ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদের কাছে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, উনি একজন নিজেই ফুটবলার, হয়তো আমাদের প্রেসিডেন্ট, ওনার সাথে আমরা বোর্ড গিয়ে ওনার সাথে কথা বলবো, বা হয়তো উনি যদি ওইভাবে ব্যবস্থাও করে দেয়, আমি জানি না। তারপরে উনি তো বলেছে একটা কথা যে ঠিক আছে, ওনার কথাও ঠিক আছে যে আসলে এই অবস্থায় একটা ম্যাচের জন্য এত খরচ, কিন্তু মানুষ ব্রাজিল টিম বাংলাদেশে খেলছে, এটা একটা ইতিহাস, মানুষ কাছের থেকে খেলা দেখতে পাচ্ছে, এটা একটা বড় জিনিস। যে এই সুযোগ সবসময় আসে না। তো অলমোস্ট সব কিছু হয়ে গেলে হয়তো একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের ফেডারেশন গিয়ে হয়তো কথা বলে দেখি, বা আমরা যদি আমাদের নিজস্ব উদ্যোগে কোনো স্পন্সরের কাছ থেকে ব্যবস্থা করতে পারি, বা 2-4 জন স্পন্সরকে নিয়ে যদি এগোতে পারি, তা আমাদের মাথায় আছে, বাট তাদের সমস্ত পরিকল্পনা পাওয়ার পর। রাইট, সেক্ষেত্রে আপনি বলছেন, আপনারা নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন, গতকালই সাবেক অধিনায়ক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আমিনুল হক, তিনি বলে দিয়েছেন যে আর্থিক সহযোগিতা করার মতো ইচ্ছা এই মুহূর্তে সরকারের নেই। এই ধরনের ম্যাচে আমরা জানি 100 কোটি টাকার মতো খরচ হওয়ার কথা, সেক্ষেত্রে সেটি সরকার বহন করতে চায় না, সেটি বাফেকে নিতে হবে। তারা অন্যান্য ফ্যাসিলিটিস বা অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো সহ যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা দিতে চান, এ ধরনের একটা কথা তিনি বলেছেন। সো এটা নিশ্চয়ই আপনাদের এখন থেকেই নিশ্চয়ই ভাবনায় থাকবে। অ্যাট দ্য সেম টাইম আরও একটা বিষয়, ইকবাল ভাই, ওই সময়টায় এশিয়ান কাপে বাংলাদেশের খেলার কথা, প্রথমবার ফিফা এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সো ওইটাও বাংলাদেশের জন্য একটা বড়। দেখেন, ওইখানেও কিন্তু আমাদের একটা বাইন্ডিংস রয়ে গেছে, দেখেন যে একটা ফিফা উইন্ডোতে আমরা 4টা ম্যাচের বেশি খেলতে পাবো না। জি, এটা কিন্তু একটা বড় বাধা, যেহেতু এশিয়ান কাপে আমাদের 4টা ম্যাচই হবে,
আমরা যদি চতুর্থ স্থানও হই তারপর আমাদের 4টা ম্যাচ হবে। তো এইটাও কিন্তু একটা ব্যাপার আছে, কারণ আমি আপনাকে তো বলছি যে সব কিছু মিল থাকলে তাহলে ম্যাচটা সম্ভব। আলটিমেটলি আমরা খেলতে পারলাম না বা আমাদের 4টার বেশি ম্যাচ দিল না, হয়তো ফিফার থেকে আমরা এটা কোনোভাবে পেলাম না, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলেও খেলতে পারবো না। আমাদের যত ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকুক যাই থাকুক আমরা পারবো না কিন্তু। সুতরাং সব কিছু মিলতে হবে, বলছি পরিকল্পনা মাফিক যদি সব কিছু মিলে তাহলে হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ম্যাচটা আমরা আয়োজন করতে পারি। সেক্ষেত্রে বাফুফে আসলে কোনটিকে বেশি প্রাধান্য দেবে, ফিফা এশিয়ান কাপ নাকি হচ্ছে ব্রাজিলের ম্যাচটা? কারণ দুটোই বড় অ্যাচিভমেন্টই দেশের ফুটবল। আমরা তো আসলে নিয়মের বাইরে ইচ্ছা করলেও যাইতে পারবো না, জি। বাট আমি রিকোয়েস্ট করতে পারি। আমি ধরেন আমি ফিফাকে রিকোয়েস্ট করতে পারি যে আমাদের এই সুযোগ আসছে বা এই আসছে, কিন্তু আমরা তো আগেই যেহেতু এখনও ফিক্সার ওইভাবে পুরোপুরি ফুললি এশিয়ান কাপের ফিক্সারটা হয়তো গতকালকে আসছে কিনা আমি সঠিক বলতে পারবো না, তবে ফিক্সারটা পেলে ভালো হতো। যেহেতু 24 সেপ্টেম্বর থেকে সেটি হওয়ার কথা 6 অক্টোবর পর্যন্ত, এই ফিফা উইন্ডোটার মধ্যেই সেটি হওয়ার কথা। পুরো ফিক্সারটা এখনো পাইনি। পুরো ফিক্সারটা পাইলে হয়তো আমরা আরো কিছু সিদ্ধান্ত নিতে পারতাম। রাইট, সেখানে বাংলাদেশের 3টি ম্যাচ খেলার কথা, উজবেকিস্তানের সঙ্গে খেলার কথা, না সরি, সেখানে বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে, মালয়েশিয়ার সঙ্গে খেলবে এবং সিঙ্গাপুরের সঙ্গে খেলবে। বাংলাদেশের এই 3টা প্রতিপক্ষ সেখানে আছে, সুতরাং সেই দলগুলো বাংলাদেশের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ। অবশ্যই কঠিন, এবং আমি মনে করি যে আসলে আগামী সাফ ফুটবলের আগে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা খেলার সুযোগ, ভালো টিমের সাথে খেলার সুযোগ। কারণ জানেনই তো আমরা নভেম্বরে সাফ ফুটবল খেলবো। সাফের আগে এটা প্রিপারেশনের জন্য আমার মনে হয় এটা টিমের জন্য অনেক বেটার কিছু আমার কাছে মনে হয়েছে। রাইট, সেক্ষেত্রে বাংলাদেশ দল যদি এশিয়ান কাপে যায় আর ব্রাজিলিয়ানরা যদি বাংলাদেশের সঙ্গে খেলতে চায়, আপনারা আসলে, আমি বারবারই যদি জানতে চাচ্ছি যে মানে বাফুফে আসলে কোনটিকে প্রাধান্য দেবে সেক্ষেত্রে? বাফুফে আসলে এখনো কোনো সিদ্ধান্ত ওইভাবে নেয়নি, আমরা ফার্স্ট সিদ্ধান্ত হলো এশিয়ান কাপ খেলবো। আমরা তো যেহেতু এশিয়ান কাপের পরে আমরা ব্রাজিলের অফারটা পেয়েছি, এখনো আমরা ব্রাজিলের সমস্ত কিছু ক্লিয়ার না। ব্রাজিলকে আপনারা কোন সময়টায় চান, ভারতের বিপক্ষে ম্যাচের আগে নাকি পরে? মানে দুটো কথাই আমরা শুনতে পাচ্ছি, একটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ আছে, সেটির পরে তারা ভারতে আসার কথা, 3 অক্টোবর তারা ভারতে আসার কথা। কিছু জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে তার আগেই বাংলাদেশে তারা অনুশীলন করে যেতে চায়, অথবা তারপরে বাংলাদেশে তারা ম্যাচ খেলতে আসতে চায়। সো আপনারা আসলে কোনটাকে প্রেফার করেন? আমরা আসলে এশিয়ান কাপের আগে আমাদের খেলার সুযোগ নেই, আমাদেরকে খেলতে হলে ওই 3 তারিখের পরেই খেলতে হবে, 3 তারিখের পরেই খেলতে হবে। আমি আপনার একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে আসলে সব কিছু নির্ভর করবে কিন্তু তাদের প্ল্যানিংয়ের উপরে, আর প্লাস আমাদের এশিয়ান কাপে এই ফিক্সার দেখার পর এরপরে। এই কারণে আমরা ফেডারেশন এখনও কোনো সিদ্ধান্তে একমত পৌঁছাতে পারিনি যে আসলে আমরা কোন দিকে আগাবো। বাট যেহেতু আমরা ফার্স্ট টার্গেট করছি এশিয়ান কাপে, এসি কমিটির থেকে সিদ্ধান্ত নেওয়া আছে এশিয়ান কাপ আমরা খেলবো, তা এশিয়ান নিয়ে কিন্তু আমরা এখন আছি। আর ব্রাজিলের ম্যাচটাকে আমরা যদি পাই, আমরা বোনাস হিসাবে অনেক বড় কিছু হিসাবে আমরা হয়তো ইন্ডিয়ার পরে খেলতে পারবো, এর আগে আমাদের খেলার সুযোগ নেই। এক্স্যাক্টলি। ইকবাল ভাই, আমরা জেনেছি যে তারা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি বসুন্ধরা কিংসও তারা পরিদর্শন করে গেছেন। বসুন্ধরা কিংস নিয়ে আলাদা করে তাদের কোনো কাছ থেকে কোনো ফিডব্যাক আপনারা পেয়েছেন কিনা? বসুন্ধরার মাঠটা দেখেও তারা প্র্যাকটিস গ্রাউন্ড হিসাবে দেখে খুব পছন্দ করেছে, সবকিছু বলেছে। একটা জিনিস তারা বলেছে, বসুন্ধরার মাঠের যে গ্যালারিটা অনেক কাছে, অনেক কাছে, এই ক্ষেত্রে তারা সিকিউরিটিজের ম্যাটারটা কিন্তু সবসময় বলছে। আমাদের এই মাঠের কথা বলছে, তাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো সিকিউরিটি তাদেরকে মাস্ট অ্যাসিওর করতে হবে। তা আমরা বলছি যে এটার ফুল গ্যারান্টেড আমরা দিতে পারবো। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা আমরা যে কোনোভাবে আমরা ফেডারেশন রিকোয়েস্ট করতে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের মন্ত্রীর সাথে কথা বলে, আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা বলে উনি আমাদেরকে কিন্তু একটা জিনিস বলছে, উনি হয়তো ফিনান্সিয়াল ম্যাটারে এই মুহূর্তে গভর্নমেন্ট সাহায্য করতে না পারলে আদার্স কিন্তু সকল সুযোগ সুবিধা উনি আমাদেরকে দিবে, উনি কিন্তু নিজে বলছে। এবং আমার বিশ্বাস উনি ওনার কাছে গেলে উনি করবেই। আচ্ছা, ব্রাজিল ম্যাচটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ইকবাল ভাই? ক্রীড়ামন্ত্রী গতকাল বলছিলেন যে এই এক ম্যাচের মাধ্যমে দেশের ফুটবলের সিনারিও চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম নয়। আপনারা আসলে এটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? দেখেন, ব্রাজিল ম্যাচ থেকে আপনি একটা ম্যাচে কি প্রাপ্তি পেতে পারেন? একটা ম্যাচে প্রাপ্তি পেতে পারেন এটা মানুষ কাছের থেকে ব্রাজিল টিমের খেলা দেখতে পারছে। আর বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন, ব্রাজিলের এগেইনস্টে আমরা খেলছি। এটা হয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ফুটবলের ক্ষেত্রে অনেক বড় উদাহরণ হয়ে থাকবে। কিন্তু একটা ম্যাচ দিয়ে কিন্তু আপনার সবকিছু পরিবর্তন করতে পারবেন না। একটা ম্যাচ দিয়ে কি করতে পারবেন? আপনার দর্শকদের মন জয় করতে পারবেন, বাংলাদেশের আগামী ভবিষ্যতের প্লেয়ারদেরকে বলতে পারবেন বাংলাদেশ ব্রাজিলের এগেইনস্টে খেলেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। আর
একটা প্লেয়ারের আমরা আমরা সারা জীবন ফুটবল খেলে আমরা স্বপ্ন দেখছি যে আমরা একসময় জাতীয় দলে ফুটবল খেলবো, আর কখনো কখনো কিন্তু আমরা এই স্বপ্ন দেখতে সাহস পাই না যে ব্রাজিলের এগেনস্টে খেলবো। এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। তো আলটিমেটলি হয়তো মিললে জিলে একটা সৌভাগ্যের ব্যাপার, যারা খেলবে তাদের জন্য আসলে এটা সৌভাগ্যের ব্যাপার বলবো। এক্স্যাক্টলি। ইকবাল ভাই, এরই মধ্যে ভারতেও কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছে সাবেক কিছু ফুটবলারের আন্ডারে, বিশেষ করে বাইচুং ভুটিয়ার নাম আমরা বলতে পারি এই ক্ষেত্রে। তিনি কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন যে একটা ম্যাচের জন্য এত কোটি টাকা খরচ করার দরকার কি। বাংলাদেশেও আমরা এর আগে এরকম আলোচনাও আমরা শুনেছি, এর আগে আমরা আপনার মনে আছে নিশ্চয়ই যে লিভারপুল বা রিয়াল মাদ্রিদ এই ধরনের ক্লাবগুলোকে আনার একটা প্রস্তাব করা হয়েছিল, সেখানে 100 কোটি টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছিল। তারপর আমরা পক্ষে বিপক্ষে নানা রকম রিয়াকশন পেয়েছিলাম, শেষ পর্যন্ত সেটি হয়নি। মতগুলো ছিল এরকম যে এত কোটি টাকা খরচ করে একটা দলকে আনলে বা এত কোটি টাকা খরচ করে একটা ম্যাচ আয়োজন করলে আলটিমেটলি দেশের ফুটবলের লাভটা কি। সো এই ধরনের আলাপও কিন্তু আছে ইকবাল ভাই, নিশ্চয়ই আপনাদের মাথায় সেসবও আছে। অবশ্যই অবশ্যই। ইকবাল ভাই, আমরা এই সব কিছু নিয়ে, দেশের ফুটবল নিয়ে আরো অনেক আলাপ করব, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দেশের ফুটবল নিয়ে কথা বলছে, আমাদের সঙ্গে আছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। ইকবাল ভাই, যেহেতু আপনি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, আপনার মোটামুটি বাফুফের আন্ডারে যেসব স্টেডিয়াম বা বাংলাদেশ ফুটবল যেসব মাঠগুলোতে যায় সব কিছুরই দেখভাল আপনিই করেন বা আপনাদের কমিটিই করে। সো জাতীয় স্টেডিয়াম নিয়ে কথা হচ্ছে, জাতীয় স্টেডিয়াম দেখে ব্রাজিলের প্রতিনিধি দল বলছে তারা সন্তুষ্ট। স্টিল সেসব নিয়ে অনেক প্রশ্ন তারা তুলেছে, বিশেষ করে মিডিয়া বক্স নিয়ে তারা প্রশ্ন তুলেছে। ঘাসের ব্যাপারটা তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, ঘাস নিয়ে তারা বলছে আপনারাও ঘাস নিয়ে কাজ করছেন, আলাদা ঘাস লাগানো হচ্ছে, সামনে আবার সাফের মতো টুর্নামেন্টও আছে, বাংলাদেশে অনেক বছর পর ফিরছে। সব কিছু মিলিয়ে জাতীয় স্টেডিয়াম এই মুহূর্তে আসলে কোন অবস্থায় আছে? দেখেন, জাতীয় স্টেডিয়াম প্রথম আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তখনও আমরা নিয়ে কিন্তু হংকং ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ, আরও 3-4টা ম্যাচ খেলছি কিন্তু এখানে। খেলার পর নেপালের সাথে খেলছি, খেলার পর মোটামুটি তখন মাঠের অবস্থা যা ছিল আমি বলবো খারাপ না ছিল, কিন্তু বাট ড্রেনেজ সিস্টেমটাই তখন আমাদের সাথে কিন্তু তারা অ্যাডজাস্ট হয়নি। এর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ওই ম্যাচটার পর এশিয়ান কাপের খেলার পর যে ঠিক আছে মাঠটাকে আমরা আমাদের মতো করে সংস্কার করব। পরে আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী মাঠটাকে সংস্কারের জন্য আমরা 6 মাস টাইম চেয়েছিলাম, যে 6 মাসের ভিতরে টাইম দিয়ে দিব। তো আশা করি বর্তমানে মাঠের যে অবস্থা এখন, ধরেন ড্রেনের যে সিস্টেম বা পানি যেভাবে দিবে সব সিস্টেমগুলো কিন্তু আমরা খুব অত্যাধুনিক করেছি। আপনাকে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি যে 10 মিনিট বৃষ্টি হলেও, মানে একটানা বৃষ্টি হলেও যদি 2 ঘন্টা বৃষ্টি হয় মাঠে কিন্তু পানি জমবে না, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। 10 মিনিটে ক্লিয়ার করে 10 মিনিট ক্লিয়ার হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না, এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, মানে গ্যারান্টেড এটা। ওকে। আর সব ড্রেনেজগুলো এত সুন্দর করে করা আছে, মাঠের ক্ষতি হওয়ার চান্স নেই যে বৃষ্টির কারণে খেলা বন্ধ হবে বা এই কারণে মাঠের ওই অপশন নেই। আর ঘাসগুলো হয়ে গেলে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের ভিতর আমরা মাঠটা বুঝে নিব, পুরো মাঠটা বুঝে নিয়ে আমরা হয়তো তখন থেকে আমাদের টিমকে হয়তো কিছু প্র্যাকটিসের সুযোগ দিব, জাতীয় দলকে কিছু প্র্যাকটিসের সুযোগ দিব। এর মধ্যে যদি কোনো খেলা হয় তা আমরা চেষ্টা করবো, আমরা টার্গেট করব সাফ ফুটবলকে নিয়ে। যেহেতু আমরা নিজেরা একটা জায়গায় ছিলাম যে 4 জাতি অথবা 3 জাতি একটা ফুটবল টুর্নামেন্ট করার জন্য আমরা খুব ভালো মতোই এগোচ্ছিলাম। তো আসলে যেহেতু আমাদের এশিয়ান কাপে খেলার একটা সুযোগ এসেছে, আমি মনে করি যে ওটার চেয়ে আমার এশিয়ান কাপ হয়তো আমার দলের জন্য বেটার। এই কারণে কিন্তু আমরা ওইখান থেকে পিছিয়ে সরে আসছি। তা নাহলে কিন্তু 4 জাতি টুর্নামেন্ট কিন্তু আমরা অবশ্যই করতাম, 4 জাতি না হলেও 3 জাতি। আমরা টিমগুলোর সাথে কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছিলাম, তারাও 2-3টা টিম আমাদেরকে আশ্বস্ত করেছিল, আমাদেরকেও অনেক জায়গায় দাওয়াত দিয়েছিল, এবং কিরগিজস্তানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল যে এই উইন্ডো কাপের জন্য। তো আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু ঘরের মাঠে আমরা ওই হংকংয়ের ম্যাচের পর আর আমরা খেলিনি, সিঙ্গাপুর ম্যাচের পর আমরা খেলিনি, তো সুতরাং আমাদের দর্শকদের কথা চিন্তা করে কিন্তু আমরা আমাদের ফুটবলের ফ্যানদের কথা চিন্তা করে কিন্তু বলছিলাম যে বাংলাদেশে একটা টুর্নামেন্ট দিতে পারি কিনা। আর যেহেতু এখন আমাদের আরও কিছু সুযোগ আছে, আমাদের বাইরের হয়তো আরও
2-3টা প্লেয়ার আমাদের দলের সাথে যুক্ত হবে, জি যে কোনো সময় হয়তো যুক্ত হবে। তো যুক্ত হলে মানুষের উৎসাহটা বা বাংলাদেশ মানুষ দেখতে পারতো যে হ্যাঁ নতুন প্লেয়ারগুলো কীরকম। ধরেন হামজা আসার পর যে উদ্দীপনা আমাদের মধ্যে বেড়েছে, আমার বিশ্বাস যে বাইরে থেকে যদি এরকম আরও 2-4টা ভালো প্লেয়ার আসে তাহলে আমাদের জাতীয় দল হয়তো আরও ভালো অবস্থায় চলে যাবে এটাই আমরা আশা করি। তো অলমোস্ট মাঠের সর্বোপরি সমস্ত অবস্থা ভালো। সেপ্টেম্বরের ফার্স্ট উইক আমরা মাঠ বুঝে নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। ইকবাল ভাই 5 বছরের মতো হচ্ছে সংস্কার কাজ হলো বা এই জাতীয় স্টেডিয়ামে, এই পুরো বাংলাদেশের প্রধান স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে 5 বছর কোনো ধরনের খেলা হয়নি। 5 বছর পরে যখন আপনারা বুঝে পেলেন, তারপরে এখন আবার প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গা নিয়ে, বা এই যে মিডিয়া বক্সের কথা বলা হচ্ছে, ডাগ আউটের কথা বলা হচ্ছে। সো এইটা কি আসলে কাঙ্ক্ষিত কিনা যে এত বছর সংস্কার কাজ চালানোর পরও আবারও যদি সেখানে আবার সংস্কার কাজ শুরু করতে হয়? না, ওই রকম সংস্কার কাজ কিন্তু আমরা এখনো করিনি। হয়তো আপনাকে দেখেন মিডিয়া বক্সের হয়তো কাজটা করেছে এনএসসি, মিডিয়া বক্সের 2-3টা জায়গায় হয়তো আপনাকে দিচ্ছে, অপশন দিয়েছে যে এই জিনিস থাকলে বেটার, আচ্ছা বেটার, বা ওই জিনিসগুলো হয়তো সংস্কার করা যাবে, আলাপ আলোচনা করে সংস্কার করা যাবে। আর ধরেন মাঠটা যেটা তারা যেভাবে বুঝে দিয়েছিল আমরা কিন্তু আমাদের মতো করে আবার বুঝে নিয়েছি, কারণটা আমাদের প্রয়োজনে। কিন্তু জি ওনারা কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছে, তা আমরা মনে করছি এটাতে আমরা সাফিসিয়েন্ট না, আমাদের মাঠে পানি জমতে পারে। আমরা কিন্তু পরবর্তীতে আমাদের লোক দিয়ে, আমাদের কন্ট্রাক্টর দিয়ে কিন্তু আমরা আবার করে আমরা কিন্তু নতুন করে মাঠটা আমাদের মতো করে নিয়েছি। এইটুকুই কাজ করছে। আর গ্যালারি ট্যালারি যেগুলো এখনও কিছু কাজ চলমান আছে, 2-4টা চলমান থাকলে আমরা তাদেরকে গিয়ে বললে যাতে করে বসত কিন্তু আমাদেরকে করে দেয়, করে না ঠিক না, করে দেয় আমাদেরকে। তো এত বড় স্টেডিয়ামের টুকটাক কাজ বের হইলে সবসময় কিন্তু তারা কাজ চলমান থাকে, একদম বন্ধ করে নেয়, কিন্তু চলমান থাকে। সুতরাং এরকম যদি কোনো অপশন থাকে আমরা তাদের কাছে সহযোগিতা চাইলে সবসময় তারা আমাদেরকে সহযোগিতা করে। রাইট। ঘাসের ব্যাপারটাও সেম। ঘাসটা আপনারা, আমরা জানি যে এই যে সিঙ্গাপুর হংকংয়ের ম্যাচের কথা বলছিলেন, সেই ম্যাচগুলোর আগে নতুন করে ঘাস স্থাপন করা হয়, তারপর আবার সব ঘাস তুলে নতুন করে ঘাস লাগানো হলো। এখানেও তো মানে খরচও বেড়ে গেছে নিশ্চয়ই। সো এটি কেন করতে হলো? মানে প্রাথমিক আপনারা যখন শুরুতেই করেছিলেন তখনই কেন এই জাতের ঘাস স্থাপন করেনি বা এই মানের ঘাস? তখন হয়তো আমাদের এত লুকিংটা ছিল না, আমরা মাঠ বুঝে পাই নাই, অনেকদিন বন্ধ ছিল। দেখেন ওই ম্যাচের সময় কিন্তু মাঠে আমাদের 3-4 রকমের ঘাস ছিল, এটা সবাই দেখছে। ওই এশিয়ান কাপের ওই ম্যাচগুলো 3-4 রকম। এরপরে কিন্তু আমরা পুরা ঘাসটা উঠিয়ে ফেলেছি, পুরা ঘাসটা নিচে বালু, নিচে যে স্তর সব কিন্তু পরিবর্তন করছি আমরা। সব পরিবর্তন করে কিন্তু আমরা ওই পুরাটা বারমুদা ঘাস লাগিয়ে দিয়েছি। এখন আমাদের আরেকটা টার্গেট আছে আমাদের। ধরেন এখন তো বৃষ্টির মৌসুম, বারমুদা ঘাসটা তাড়াতাড়ি বাড়ে, বড় হয়ে যায়। আমাদের আউটসাইডে যে ঘাসগুলো আছে, আমাদের মাঠের চারদিকে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো কিন্তু আমরা এখনো কিছু করতে পারিনি। এটা আমাদের পরবর্তী টার্গেট আছে যে ওই বাইরের সাইডটা আমরা এইভাবে ঘাস তোলন করে আমরা বারমুদা বসিয়ে দিব। তা নাহলে শুকনো মৌসুমে ওই ঘাসের থেকে উড়ে আবার এই মাঠের ভিতরে অনেক কিছু পড়লে আবারও 3-4 রকমের ঘাস, তাহলে কিন্তু আমাদের এটা একটু হবে। তা আমাদের পরবর্তী টার্গেট কিন্তু এই মাঠের পরে আমরা আউটসাইডটা কাজ করব ওইভাবে। রাইট। সেটা কি সাফের পরে শুরু করবেন আপনারা? সাফের পরে। আচ্ছা, সাফ নিয়ে আপনারা মাঠটা নতুন করে হাত দিয়েছেন। সাফে আমরা যতটুকু জানি যে আপনারা ভিএআর স্থাপন করতে চান। এই সাফে এবার আমরা নতুন করে বাংলাদেশের ফুটবলে সম্ভবত প্রথমবার আমরা ভিএআর দেখতে যাচ্ছি। সো সেটির অগ্রগতিটা একটু আমাদেরকে জানাবেন। দেখেন ওটার জন্য আলাদা এই ভিআর বসানোর জন্য আমাদের সময় ভিআর ছিল না, এরপরে ভিআর আসছে, ওটার সম্বন্ধে আমাদের ধারণা কম। তো আলটিমেটলি একটা টিম কাজ করতেছে ওটা নিয়ে, ফুললি একটা টিম কাজ করতেছে, তাদের রিপোর্টটা এখন আমরা পাইনি। যেহেতু এই প্রথমে উত্থাপন হয়েছে যে সাফে ভিআর ফিফার মাধ্যমে চায়, তো সুতরাং ওটার বাজেট সম্বন্ধে আমরা অত জানি না আসলে। একটা টিম কাজ করতেছে, ফুল একটা টিম কাজ করতেছে, ওনারা রিপোর্টটা খুব ইমিডিয়েট দিয়ে দিব। ওনারা রিপোর্টটা ইমিডিয়েট দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে কী পরিমাণ খরচ হবে বা কী পরিমাণ এটার সুফলতা কি সবসময় থাকবে না থাকবে, টোটাল একটা চিত্র তারা দিচ্ছে আমাদের। কবে নাগাদ সেটি আপনারা হাতে পাবেন? কবে নাগাদ কাজ শুরু হবে? খুব সহজে পেয়ে যাবো আমরা, ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাওয়ার কথা। সবকিছু মিলিয়ে ইকবাল ভাই, জাতীয় স্টেডিয়ামকে আপনি এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দেখেন কিনা? অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দেখবো, কারণ আপনাকে আমি প্রথমেই বলেছি, দেখেন ব্রাজিল টিম বাংলাদেশের সাথে খেললো না। ব্রাজিল টিম কিন্তু নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদেরকে কিন্তু বলছে যে নিরপেক্ষ ভেন্যু হিসাবে হলো আমাদের এখানে খেলতে চায়।
তাদের সমস্ত পারিপার্শ্বিক অবস্থাতে। তা আমি তো বলবো যে এটা অবশ্যই একটা পাওয়া আমাদের, যে নিরপেক্ষ ভেন্যু হিসেবে অন্য কোনো ইন্টারন্যাশনাল ম্যাচও আমার ঢাকা স্টেডিয়ামে হইতে পারে। আর্জেন্টিনা নাইজেরিয়ার ম্যাচ যেহেতু হয়েছে, তা আমি তো মনে করি যে আলটিমেটলি ওই রকম ম্যাচ আরও ইন্টারন্যাশনালভাবে আমরা আরও এগিয়ে যেতে পারবো যদি আমাদের ভেন্যুকে একটা নিরপেক্ষ ভেন্যু হিসেবে তৈরি করতে পারি। বাইরের অনেক টিম এসে খেললে আমাদের জন্য বেটার, রাইট। ঠিক আছে? এই ভেন্যুতে যদি নিরপেক্ষ ভেন্যু হিসাবে করে অনেক বেটার, কিন্তু আমাদের কিন্তু এই পরিকল্পনা আছে এটা যে নিরপেক্ষ ভেন্যু হিসাবে কিন্তু আমরা বলবো সবসময়। রাইট। কিন্তু ইকবাল ভাই, আসলে যেটি হয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা নানা সময় নানা কিছু দেখেছি। আমরা এরকমও দেখেছি যে স্টেডিয়ামের মধ্যেই সবজি চাষ হচ্ছে, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি আজকে থেকে আরও 6-7 বছর 8 বছর আগে, বা 5 বছর আগেও আমরা হয়তো এই ধরনের ঘটনা দেখেছি। সো আলটিমেটলি একটা জিনিস সংস্কার করলে, বা দেশের প্রধান স্টেডিয়াম সেটি, এবং এটা এক সময় সবচেয়ে বেশি ব্যস্ততম স্টেডিয়ামও ছিল বাংলাদেশের। সো এটির যত্নের ব্যাপারও নিশ্চয়ই আছে। সে ব্যাপারে অবশ্যই বাফুফে এবং এনএসসি দুটো পক্ষকেই অনেক বেশি সতর্ক থাকতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চাবো, আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে মাঠটা যেন রক্ষা করা হয়। মাঠটা আমরা তৈরি করলাম এত কষ্ট করে, মাঠটাকে রক্ষার জন্য আমরা সর্বাত্মকভাবে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হেল্প চেয়েছি, চাবো যেন ওনারা যেভাবেই হোক যেন আমরা মাঠটাকে রক্ষা করতে পারি ইন্টারন্যাশনাল ভেন্যু হিসাবে। এর জন্য আমরা নিজেরা আমাদের বাউফের পক্ষ থেকে আমরাও ব্যবস্থা রাখবো। রাইট। ইকবাল ভাই, আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দেশের ফুটবল নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন বাফের নির্বাহী সদস্য এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। ইকবাল ভাই, আপনি বাফের একজন নির্বাহী সদস্য, সাবেক ফুটবলারও ছিলেন। বাফের এক্সিকিউটিভ বডির মেম্বার সেহেতু একটা বিষয় তুলতেই হয়, সেটি হচ্ছে যে গতকাল দিনভর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা দেখলাম। আন্ডার-20 যিনি কোচ জেরার্ড জোন্স, তাকে বরখাস্ত করা হয়েছে, এ ধরনের নিউজ আমরা মোটামুটি সর্বত্র দেখলাম। এরপর আমরা নিজেরা কথা বললাম, আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে না, তাকে এখনও বাফের পক্ষ থেকে অফিসিয়ালি তাকে বরখাস্ত করা হয়নি। তবে বাফে গতকাল একটা প্রেস কনফারেন্স ছিল, সেটি তারা ক্যান্সেল করেছিল। আজকে সেটি হওয়ার কথা আছে, এবং আজকে তাদের হচ্ছে উজবেকিস্তানে যাওয়ার কথা ছিল, সেটি পেছানোর খবর আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছে আমি যেটি জানতে চাইবো, আপনি সাবেক একজন ফুটবলার, আপনি বাফের একজন নির্বাহী, একজন বিদেশি কোচ যাকে নিয়োগ দেওয়া হয়েছে, 2 মাস হলো তিনি বাংলাদেশে এসেছেন, তিনি এরই মধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন, সহকারী কোচের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন, পুলিশ ডেকেছেন হোটেলে, এবং বারবারই বলছেন বাংলাদেশে তিনি নিরাপদ বোধ করছেন না। বাংলাদেশের সুনামের বিষয়টাও সেখানে জড়িয়ে যাচ্ছে, যেহেতু তিনি বিদেশি, একজন ইংলিশ, সুতরাং তার এই কথাগুলো নিশ্চয়ই অন্যান্য মাধ্যমগুলোতে, অন্যান্য দেশগুলোতে আলোচনা হচ্ছে। এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, আমি এটাকে বলবো যে আসলে এত ঘটনা ঘটছে, অবশ্যই এটা খারাপ। এই মুহূর্তে আমাদের টিম খেলতে যাবে বাইরে, ফুল কনসেন্ট্রেশন, ফুল মনোযোগটা ওইখানেই দেওয়া উচিত, জি, ঠিক না? এতে টিমের উপর একটা এফেক্ট করবে, এটা স্বাভাবিক। তবে আমি যেহেতু এটা আমাদের ডেভেলপমেন্ট কমিটি, আমাদের সম্মানিত আমাদের ভাইস প্রেসিডেন্ট জাহিদি ভাই আছেন, জাহিদি ভাই এটা দেখেন, ওইখানে হয়তো টিমের ম্যানেজার আছেন বা আদার্স অফিসিয়াল আছে, ডেভেলপমেন্ট কমিটি আছে, তারা এটা হ্যান্ডেলিং করে। তো আসলে কী কারণে এই কোচের কী করা হয়েছে না হয়েছে আমরাও শুনতে পেয়েছি, বাট আমাদের কিন্তু অফিসিয়ালিভাবে আমাদেরকে হয়তো জানাইছে বা ওইরকম কিছু করছে। আমরা কিন্তু আসলে যারা যে বিভাগে কাজ করি, আমরা কিন্তু আমাদেরটা নিয়ে থাকি, এরপর আমরা যাই সমস্ত কিছুর উপর তো আমাদের ইসি কমিটি, যেহেতু এটা ইসি কমিটি তো ওইভাবে আসেনি, আমরা ওইভাবে বলতে পারবো না। তবে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে টিমকে খেলার দিকে মনোযোগী দেওয়া, কারণ আলটিমেটলি আমাদের এই টিমটার সেকেন্ড রাউন্ডে যাওয়ার সুযোগ আছে, মূল পর্বে যাওয়ার সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। লাস্টে আমরা যেহেতু একটা ভালো জায়গায় চ্যাম্পিয়ন হয়ে এসেছি, আমি বলবো যে আসলে ভেদাভেদ কি আছে এটা পরে আলোচনা করা যাবে, আগে মূল জায়গাটা ঠিক রেখে আমি আপনার দোষ আমি আফটার ম্যাচ, আফটার খেলার পর আমি বলতে পারবো, ঠিক না? তো সুতরাং টিমের স্পিডের জন্য এখন সবার একতাবদ্ধ থাকা উচিত। আমি একজন সাবেক খেলোয়াড় হিসাবে মনে করি যে আসলে এই মুহূর্তে দরকার সবার একতা করে টিমটাকে উৎসাহ দিয়ে ভালো একটা ফিনিশিং করে আসা, টুর্নামেন্টটা শেষ করে আসা। এরপর আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো দোষ কার, তার কি। এই মুহূর্তে মনোযোগ দেওয়া, এই
খেলার আগে এই মনোযোগ দেওয়া আমার ব্যক্তিগত হিসাবে আমি এটা মনে করি ঠিক না। হ্যাঁ ইকবাল ভাই, একই সঙ্গে জেরার্ড জোন্স কদিন আগে আমরা দেখেছি তিনি বেতন নিয়েও প্রশ্ন তুলেছিলেন, যদিও বাফের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তিনি যেদিন প্রশ্নটা তুলেছিলেন সেদিনই তার অ্যাকাউন্টে বা তার আগেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। সুতরাং কিছুটা কি মনে হচ্ছে যে মানে অযাচিত মানে বিতর্কে জড়াচ্ছেন কিনা এই কোচ? আমি এই ব্যাপারটা মন্তব্য করতে পারবো না, এটা যেহেতু আমি ডিল করি না। দেখেন আমি বাংলাদেশ, আমি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য, আমি ন্যাশনাল টিম নিয়ে ডিল করি। আমি ন্যাশনাল টিমের কোনো ব্যাপার হলে অবশ্যই আপনাকে বলবো। আন্ডার-23 নিয়ে আমরা ডিল করি, আমরা সহসায় বলে দিতে পারতাম, কিন্তু আলটিমেটলি এটা যেহেতু ডিল করে আমি এটার সাথে জড়িত না, এর জন্য আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। আরও একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, আপনি ডেভেলপমেন্ট কমিটিতে যদিও নেই, তারপরেও এই প্রশ্নটা আমি করি। সেটি হচ্ছে যে আন্ডার-20 সাফে যখন বাংলাদেশ যে দলটা চ্যাম্পিয়ন হয়ে এসেছে, মানে এই দলটাই, সেই দলটাই তার আগেই এই দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মার্ক কক্সকে। তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছিল, তার সার্টিফিকেট জালিয়াতি করে তিনি কোচ হয়েছেন সে ধরনের একটা প্রশ্ন উঠেছিল। তারপর আমরা দেখেছি যে 1 মাসের ব্যবধানে তাকে তার চুক্তি আর নবায়ন করা হয়নি, তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারপর এই জেরার্ড জোন্সকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনিও এসেছেন মাত্র 2 মাস হলো। এর মধ্যেই নানা বিতর্কিত কর্মকাণ্ড হয়ে গেল। আমাদের এখানে এর আগে আমরা দেখেছি যে এইজ লেভেলের টিমগুলোতে বাংলাদেশের দেশীয় কোচরা সামলেছেন, গোলাম রব্বানী ছোট ইভেন দায়িত্ব সামলেছেন, আরাফাত মিশু হচ্ছেন এখন সহকারী কোচ। কিন্তু যেটি প্রশ্ন সেটি হচ্ছে ইকবাল ভাই, আমরা এবারও দেখেছি আন্ডার-20-তে কোচ নিয়োগ দেওয়ার আগে বাংলাদেশের অনেক কোচ কিন্তু মানে এই দলটার দায়িত্ব নিতে চেয়েছিলেন, যারা দেশের ফুটবলে বেশ পরিচিত নাম, ক্লাব ফুটবলে বেশ পরিচিত নাম, বড় বড় দল সামলেছেন, সেই ধরনের কোচরাও এই দলগুলোর দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু আমাদের এই যে বিদেশিদের প্রতি একটা ঝোঁকার প্রবণতা, এই কারণটা আসলে কি? আমি আসলে এই লেভেল নিয়ে কাজ করিনি, তো মানে এই আন্ডার ডেভেলপমেন্টের এই অংশটা নিয়ে কাজ করিনি। কেন আনা হয়েছে, কেন দেওয়া হয় না, কমিটিতে আপনি এর আগে কাজ করেছেন? এর আগে কাজ করেছি। আমরা দেখেন, আমরা চেষ্টা করেছি কি অনূর্ধ্ব-20 কেন, আমরা ফরেন কোচ চেয়েছি যেটা একাডেমির জন্য দরকার। কারণ আপনি যদি বাচ্চা বয়সে 12-14 বছরের জন্য দরকার, ওই বয়সটা কিন্তু আমাদের শিখার বয়স। ওই বয়সে যদি আপনি একটা ভালো কিছু শিখেন তাহলে কিন্তু আপনি ওটাকে ভবিষ্যতে রপ্ত করতে পারবেন। তো আমরা কিন্তু যতদিন ডেভেলপমেন্টে ছিল, আমরা কিন্তু প্রথম অবস্থায় চেয়েছি যে আসলে এই লেভেলে বিদেশি কোচ আসুক, ভালো কোচ আসুক। জি, দেখেন আমরা যেমন আমাদের এখানে বিকেএসপি আছে অনেকগুলো, এখন অনেক একাডেমি, বাংলাদেশে কিন্তু এখন অনেক একাডেমি হয়েছে। তো আমরা মনে করি যদি ওই সব জায়গায় যদি ভালো দক্ষ লোকের হাতে পড়ে বা দক্ষ একটা ভালো লোকের হাতে পড়ে, তাহলে কিন্তু ফুটবলাররা ঠিক জিনিসটা রপ্ত করতে পারে। আমি বাইরের দেশে যখন আমরা লন্ডন গিয়ে দেখেছি কি 3 বছর 5 বছরের বাচ্চারা একাডেমিতে যাচ্ছে, লাইন ধরে একাডেমিতে। আমার বিশ্বাস যে ওরা 10-12 বছরে যেটা শিখে এটা আমরা 20 বছরে শিখি। এখানে তো আমরা পিছিয়ে আছি মিনিমাম 10 বছর মিনিমাম। আমি নিজের চোখে দেখেছি, আমি একাডেমি দেখেছি, ওখানে চেলসির একাডেমি দেখেছি, 3 থেকে 5 বছরের বাচ্চারা একাডেমি যাচ্ছে, বাবা মার হাত ধরে একাডেমিতে যাচ্ছে। তো ওদের শিক্ষা নেওয়াটা কিন্তু ওই লেভেল থেকে শুরু হয়ে গেছে, আর আমাদের তো শুরু হয়তো দেরি করে। তো সুতরাং ওই পিরিয়ডটা যদি ভালো কোচ পড়ে, আমি ডেভেলপমেন্ট বা আমি প্রেফার করি যে আসলে ওই জায়গাগুলোর মধ্যে ফরেন কোচ সব জায়গায় দরকার আছে, ভালো কোচ সব জায়গায় দরকার আছে। তো ওই জায়গাগুলোর মধ্যে দিতে পারলে মানে কি ভালো কোচ নাকি? আমি এটা পৃথিবীতে একটা জিনিস আমি মনে করি যে আসলে রেজাল্টের উপরে কোনো কিছু নেই। আপনি যত ভালো কোচ হন, হোসেন মনের মতো লোককে বরখাস্ত হইতে হয়েছে, ঠিক না? এই ভালো কোচের পাশাপাশি কিন্তু রেজাল্টও একটা বড় ফ্যাক্টর, এটা আমার কাছে মনে হয়। ভালো কোচ হলো আমি রেজাল্ট পেলাম না, ও কোচের গুরুত্ব থাকে না কিন্তু। তাই সুতরাং এই জন্য মনে করি যে আসলে যেটাই হোক, দেশি হোক বিদেশি হোক, ভালো ভালো কোচের হাতে পড়ুক, এটা হলো আমার। সেটাই, এই ইস্যুটা যেহেতু দেশের ফুটবলে বেশ বিতর্ক তৈরি করেছে, সেক্ষেত্রে নিশ্চয়ই ফুটবল ফেডারেশন এটাকে অন্যভাবেই দেখবে। না, অবশ্যই উচিত এবং ইসি কমিটি। এই জন্য আমার রিকোয়েস্ট ছিল যে খেলাটা আগে দরকার আমাদের, ঠিক আছে? যেহেতু টিমটা একদম ফাইনাল স্টেজে চলে আসছে, এখন ভেদাভেদ ভুলে যেটাই হয়েছে দুস্থ, অবশ্যই দলের জন্য এটা খারাপ হয়েছে। আমি মনে করি দলের জন্য খারাপ হয়েছে, মনোবলের ক্ষেত্রে ঘাটতি হয়েছে। সেটাই, কদিন পরই দেশের ফুটবলের নতুন সিজন শুরু হচ্ছে, যদিও এটি পিছিয়েছে, এটি এতদিনে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতার কারণে সেটি পিছিয়েছে। মাঠগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু এই ডিপার্টমেন্টটা আপনি দেখেন স্পেশালি। আমরা দেখেছি ঘরোয়া ফুটবলের মাঠগুলোতে নানা রকমের সংকট সমস্যা,
এবার আপনারা কি উদ্যোগগুলো নিয়েছেন? দেখেন, আমরা আমাদের যে বাংলাদেশ লিগটা আছে, যেটা বাংলাদেশ ফুটবল লিগ, যেটা ফুটবল লিগ, জি। এই লিগটায় প্রত্যেকবার বিভিন্ন ভেন্যুতে খেলা হয়। ওই ভেন্যুগুলোতে মাঠের দায়িত্বে থাকে ক্লাবগুলো, যে ক্লাব যার হোম গ্রাউন্ড হিসাবে। তো এই ফার্স্ট টাইম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মাঠগুলোর দায়িত্ব নিয়েছে, আচ্ছা, যে খেলার উপযোগী করে তোলার জন্য, এবং অলমোস্ট আমরা কাজও শুরু করে দিয়েছি। জি। এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমরা খেলার উপযোগী মাঠটাকে খেলার উপযোগী করে দিব। মাঠটাকে খেলার উপযোগী করে দিয়ে যার যার হোম গ্রাউন্ড তাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে আসবো, এবং হোম গ্রাউন্ডে যার যার ম্যাচ থাকবে যেদিন, এই ফার্স্ট টাইম ওই খেলাটাও প্রিপারেশনের জন্য জানেন প্রতিদিন একটা খরচ আসছে। জি। মাঠটা ঠিক করতে হয়, মাঠে পানি দিতে হয়, মাঠে রোলার করতে হয়, প্লাস হলো মাঠের আরও পাশে একটা হয়তো বড় একটা প্যান্ডেল করতে হয়, বেশ কিছু প্লেয়ারদের বসার জায়গা করতে হয়, একটা ভালো খরচ আছে। এই খরচটা সবসময় ক্লাবগুলো বহন করতো। এই বছর এটা আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বহন করব। মাঠগুলোকেও তৈরি করে দিব, প্লাস প্রতিদিন খেলার যে খরচটা আছে এই খরচটা আমরা আমাদের ফুটবল ফেডারেশন থেকে বহন করব, এতে যেন ক্লাবগুলোর সুবিধা হয়। রাইট। গত বছর আমরা যে মাঠ সংক্রান্ত যে কথাটা, সেটা হচ্ছে মানহীন মাঠে খেলা হয়, এই ধরনের একটা অভিযোগ ছিল। আপনারা আদার্স ফ্যাসিলিটিসগুলোর কথা বলছেন, বাট মাঠটাকে আসলে কতটা মানে আধুনিক বা উপযোগী, খেলার উপযোগী করা? আমরা তো প্রথমেই বলেছি যে মাঠগুলোকে খেলার উপযোগী করে দেবো, যেন একটা ভালো ম্যাচ হতে হয়। আপনি জানেন, ভালো খেলার প্রথম শর্ত হলো ভালো মাঠ। জি জি। ভালো খেলার প্রথম শর্ত হলো ভালো মাঠ। আমরা গতবার এরকমও দেখেছি, বৃষ্টিতে বল যাচ্ছে না, বল শর্ট নেওয়ার পরে বল আটকে আছে। আমরা চেষ্টা করব মাঠটাকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য। এর জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে। রক্ষা করার দায়িত্ব যে হোম গ্রাউন্ড যাদের জি, তাদেরকেও তো রক্ষা করতে হবে, প্লাস যে এলাকায় যার স্টেডিয়াম ওইখানকার ডিএফএ গুলো রক্ষা করার দায়িত্ব তাদের। তো সুতরাং আমরা খেলার দিনেও মাঠের যে পরিচিতার যে খরচটা ওটাও আমরা করে দেবো বলছি, বাট আমি প্রতিদিনই করে দিলাম, আপনাকে তো আমার পাশে এসে থাকতে হবে। এখানে একটা বিষয় আছে ইকবাল ভাই, সেটি হচ্ছে যে বিএফএফ ক্লাব এবং এনএসসি মাঠগুলোর মালিক আমরা জানি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে ডিএফ এর। যদি জেলা স্টেডিয়ামগুলোর কথা বলছি, বাফে এখন বলছে তারা দায়িত্ব নিয়ে তারা সবগুলো ঠিকঠাক করে দিবে, ক্লাবগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আমরা দায়িত্ব কোনটুক নিব? আমরা দায়িত্ব নিব খেলার উপযোগী করে দেওয়ার জন্য, আমরা কিন্তু আদার্স দায়িত্ব নিতে পারবো না। আমরা দিব মাঠটাকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য, প্লাস মাঠটা যেদিন যার হোম গ্রাউন্ড হিসাবে খেলা থাকবো ওই দিনের জন্য মাঠটা, ধরেন মাঠের মধ্যে আমরা কি করব, আমরা গ্রাস যদি দরকার লাগে ঘাস কেটে দিব, দরকার লাগে আমরা রুলার করে দিব, মাঠে পানি দিব, প্লাস আরও সঙ্গে যদি আরও কিছু খরচ থাকবো ওই খরচগুলো আমরা নিজেরা বহন করব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহন করবে, যেটা আগে ক্লাবগুলো বহন করতো। আমরা ক্লাবগুলোর সুবিধার্থে আমরা কিন্তু এইবার এই উদ্যোগটা নিয়েছি। আমরা গাউন্স কমিটির পক্ষ থেকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আমরা নিজেরা এটা তৈরি করে দিব, এবং প্রয়োজন হলে প্রত্যেকটা ভেন্যুতে আমরা একজন করে লোক রেখে দিব আমাদের পক্ষ থেকে, বাউফের পক্ষ থেকে, গাউন্স কমিটির পক্ষ থেকে, আমরা বাউফের পক্ষ থেকে আমরা তখন একজন লোক রেখে দিব যেন মাঠটা রক্ষণাবেক্ষণ থাকে। ইকবাল ভাই, একদম শেষ প্রশ্নটা ছোট করে বলবেন যে আমাদের হামজা সৌমিত্র আসার পরে দেশের ফুটবল একটা জাগরণ আমরা দেখেছি, তারপরে বাট ক্লাব ফুটবল কিন্তু আবার সেভাবে আমরা ক্লাব ফুটবলের কোনো সাড়া দেখিনি। আলটিমেটলি দেশের ফুটবলটা এখন আসলে, আপনি সাবেক ফুটবলার হিসেবে এই উত্তরটা দিবেন, দেশের ফুটবলটা এখন আসলে কোন স্টেজে আছে? আমি বলবো অবশ্যই ভালো অবস্থায় আছে। ভালো অবস্থা এই কারণে বলবো যে প্লেয়াররা ঠিক সময় মতো দলবদল পাচ্ছে, লিগ হচ্ছে নিয়মিত, এর মধ্যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছে, তারপরে আপনার ধরেন ক্লাবগুলো ভালো ভালো ক্লাবগুলো এগিয়ে আসছে। যেমন এবার ধরেন মোহামেডান, আবগানি, এরা কিন্তু পরবর্তী, আমরা বসুন্ধরা সবসময় ভালো টিম করে। তো আলটিমেটলি পাওয়া যাবে এবার। আমি একটা জিনিস শুনেছি যে বসুন্ধরা তাদের যে পেমেন্টগুলো ছিল সমস্ত পেমেন্ট কিন্তু পরিশোধ করে দিয়েছে, আমরা এটা শুনেছি, কিন্তু ব্যান এখনো ওঠেনি সবগুলো। আমি তা বলতে পারবো না, কিন্তু আমরা এটা জানি যে বসুন্ধরা তার সমস্ত পেমেন্ট প্লেয়ারদেরকে করে দিয়েছে, এটা আমরা শুনছি, যেহেতু নিজে দেখিনি। তো আমি চাই বসুন্ধরার মতো টিম না থাকলে ফুটবলের জন্য ক্ষতি আমাদের। বসুন্ধরার জন্য কতদিন অপেক্ষা করবে বাফে? এটা লিগ কমিটির তার বাইলজ অনুযায়ী, লিগ কমিটি যেভাবে, ইসি কমিটি যেভাবে চাবে ওইভাবে হবে। এখানে তো অলমোস্ট এটা এই ব্যাপারে হয়তো লিগ বাফে থেকে বা লিগ কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, ওনারা যেভাবে বলবে সেভাবে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আপনি আমাকে বলছেন প্লেয়ার হিসাবে, আমি বলবো যে প্লেয়ার হিসাবে বসুন্ধরা, আবনির মতো টিম যদি না থাকে লিগের জলস্রোতা কমে যাবে। জি, ভালো প্লেয়ারদের খেলার জায়গাগুলো কমে যাবে, কোনো সন্দেহ নেই, ঠিক না? কমে যাবে। এই জন্য আমরা চাবো একটা পরিপূর্ণ ভালো লিগ হোক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হোক, যেখান থেকে আমরা ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য প্লেয়ার টানতে পারবো।
অবশ্যই আমাদের জাতীয় দলও কিন্তু প্র্যাকটিস শুরু করবে। আর অবশ্যই অবশ্যই ইকবাল ভাই, আমরাও সেটাই আশা করব। জাতীয় দলের ব্যস্ততা যেমন আছে, ক্লাব ফুটবলেও ব্যস্ত থাকুক। জাতীয় দল যেমন গণজাগরণ তৈরি করেছে, ক্লাব ফুটবলেও সেভাবে দর্শকরা ফিরে আসুক, দর্শকরা ক্লাব ফুটবল থেকে মুখ ফিরিয়ে না নিক। অবশ্যই একটা ভালো সংবাদ যে আমাদের ফোর্টিস ক্লাব সেকেন্ড রাউন্ডে গিয়েছে, জি। এটা কিন্তু আমাদের জন্য, ক্লাব ফুটবলের জন্য একটা সুসংবাদ। সুসংবাদ অবশ্যই। আমাদের ক্লাব ফুটবলে সুসংবাদ আরও আসতে থাকুক, সেটি আমাদের সবার প্রত্যাশা। ইকবাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে। অসংখ্য ধন্যবাদ এখন টিভিকেও। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।